Assalamu alaikum. Good afternoon, everyone. I hope you are all doing well and safe. This is Tanmay Dotto with you, and this is our English class, right? Okay. So today we will learn about Unit 7, Lesson 4, Sports Personalities. I think we all like sports, right? আমরা কি সবাই স্পোর্টস পছন্দ করি না? আচ্ছা, আজকের আমাদের যে লেসনটা খুবই ইন্টারেস্টিং হবে তাদের জন্য যারা আমরা ব্রাজিলকে সাপোর্ট করি, ফুটবল টিম ব্রাজিল। ওকে, সো আমরা কারা কারা ব্রাজিলকে সাপোর্ট করি একটু হাত তুলি তো এরকম ভাবে যে ব্রাজিলকে সাপোর্ট করি। আমি দেখতে পাচ্ছি অনেকেই হাত তুলেছে, এখনো কেউ হাত তুলেন নাই দেখি, আশ্চর্য কি ব্যাপার। হ্যাঁ, শারন হাত তুলেছে, হ্যাঁ অলরেডি শারন ব্রাজিলের সাপোর্টার। আমরা কেউ ব্রাজিলকে সাপোর্ট করি না, আর্জেন্টিনাকে সাপোর্ট করি দেখি। আর্জেন্টিনা, রাকেশ অলরেডি হাত তুলে ফেলেছে, ইয়েস আই এম আর্জেন্টিনা। ওকে, এরপর আর কেউ কোনো কিছু সাপোর্ট করেন না। আচ্ছা, ব্রাজিল আর্জেন্টিনা বাদে অন্য কোনো দল সাপোর্ট করেন? অনেক কি আর্জেন্টিনা? ওকে, অন্য কোনো দল কেউ সাপোর্ট করেন ব্রাজিল আর্জেন্টিনা বাদে? আচ্ছা, তাহার কাছে আমরা একটু চলে যাই। তাহা, আমি আপনাকে একটু আনমিউটের রিকোয়েস্ট দিচ্ছি। হ্যাঁ তাহা, আমি আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ, আপনি কোন টিম সাপোর্ট করেন বলেন তো একটু? জার্মানি। ওরে বাবা, আপনি তো আমার দলের লোক। আমিও তো জার্মানির সাপোর্ট করি সেই ছোটবেলা থেকে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে জার্মানি সাপোর্ট করি। যাই হোক, আমরা যে দলে সাপোর্ট করি না কেন, প্রত্যেকটা দলই খুব ভালো। প্রত্যেকটা দলের মধ্যেই কিছু কি থাকে, এক্সট্রা অর্ডিনারি কিছু প্লেয়ার থাকে, তাই না? যে প্লেয়ারদের নাম সারা জীবন ইতিহাসের পাতায় লেখা থাকে। তেমনই একজন প্লেয়ার হচ্ছেন পেলে। আমরা নিশ্চয়ই পেলের কথা সবাই জানি। পেলে একজন ব্রাজিলিয়ান প্লেয়ার এবং তাকে ধরা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। ঠিক আছে, যদিও দিয়াগো ম্যারাডোনা অনেক ভালো একজন খেলোয়াড় এবং তিনি বিশ্বকাপ এনে দিয়েছেন আর্জেন্টিনার হয়ে, অনেক বড় একটা অবদান তিনি রেখেছেন, কিন্তু তারপরেও পেলেকে ধরা হয় পুরো ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার। তো আজকে আমরা এই পেলের যে ক্যারিয়ার, সে পেলের ক্যারিয়ার নিয়ে আমরা অল্প কিছু জানার চেষ্টা করব। তার আগে ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা বেশি বেশি করে আমাদের এই ক্লাসটাকে কিন্তু শেয়ার করে দেবেন। যত বেশি ক্লাস শেয়ার করবেন তত বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে কানেক্টেড হওয়ার সুযোগ পাবে। ওকে, আমরা স্লাইডটা শেয়ার করছি। যদি স্লাইডটা আমরা দেখতে পাই, আমরা সবাই একটা থামস আপ দিব। নিশ্চয়ই আমরা স্লাইড দেখতে পাচ্ছি, তাই না? ওকে, এখানে বেশ কিছু ওয়ার্ড মিনিং আছে। আমরা একটু ওয়ার্ড মিনিং গুলো সবাই খাতায় লিখে নিব। এখানে স্টাউট মানে হচ্ছে নির্ভীক। আমরা একটু লিখে নিব। স্টাউট মানে হচ্ছে নির্ভীক, যে আসলে ভয় টয় কিছু পায় না। এরপর হচ্ছে অ্যাট্রাকটিভ। এই ওয়ার্ডটার সাথে আমরা সকলেই পরিচিত, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকশন। ঠিক আছে, সো অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয়। ওকে, এরপরে এনার্জেটিক। এই ওয়ার্ডটার সাথেও আমরা সবাই পরিচিত। আমরা কথায় কথায় বলি যে না, মানে লোকটা খুব এনার্জেটিক, ছেলেটা খুব এনার্জেটিক, বা তার মধ্যে অনেক এনার্জি আছে। হ্যাঁ, তো এই এনার্জেটিকের যদি বাংলা বলি আমরা, বাংলাটা হচ্ছে একটা বাংলা দ্বারা হচ্ছে অনলস। এটা অনেক সময় উচ্চারণ করতে গিয়ে আমাদের স্লিপ অফ টাং হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আমরা অনেক সময় অনলস বলতে গিয়ে আনারসও বলে ফেলতে পারি। ঠিক আছে, তো এই ধরনের স্লিপ অফ টাং হওয়ার পসিবিলিটি বেশি থাকে, যেহেতু একটু কঠিন, একটু পাশাপাশি অবস্থানে, তো অনলস একটু বলতে সমস্যা হতে পারে। সেই জন্য আমরা দেখুন আরেকটা স্ল্যাশ দিয়ে আমরা আরেকটা ওয়ার্ড দিয়ে দিয়েছি, কর্মশক্তিপূর্ণ। ওকে, আশা করছি আপনাদের এ পর্যন্ত প্রত্যেকের লেখা হয়ে গেছে। ওকে, আমি থামস আপ করে দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ড মিনিং গুলো প্রত্যেকেরই লেখা হয়ে গিয়েছে। এরপরে আমরা সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি। সেকেন্ড স্লাইডে দেখুন এন্টারটেইনিং। এন্টারটেইনিং মানে হচ্ছে চিত্ত বিনোদনকর। আমরা হচ্ছে এন্টারটেইন মানে হচ্ছে আমরা জানি চিত্ত বিনোদন, আর এন্টারটেইনিং মানে হচ্ছে চিত্ত বিনোদনকর। স্ম্যাশিং মানে হচ্ছে মর্মান্তিক। সোবার, আমরা বলি না যে ছেলেটা অনেক সোবার, এরকম কথা তো আমরা বলি, তাই না? তো সোবার মানে হচ্ছে প্রশান্ত বা সংযত। ঠিক আছে, একটু দ্রুত আমরা লিখবো। ফেসবুক লাইভ থেকে যারা আছি তারাও কিন্তু আমরা ইচ্ছা করে ছবি তুলে নিতে পারি, আমরা খাতায় লিখেও নিতে পারি। তবে আমি এক্ষেত্রে প্রেফার করব প্রত্যেককে ছবি বা স্ক্রিনশট না তুলে
আমরা এই ওয়ার্ডগুলো যদি আমরা খাতায় লেখা থাকি আমাদের, তাহলে আমাদের জন্য আসলে পৃষ্ঠা উল্টিয়ে পড়তে সুবিধা হয়। আসলে মোবাইলে বা ডিভাইসে থাকলে না অনেক সময় আমাদের দেখতে ভালো লাগে না বা পড়তে ইচ্ছা হয় না, যে আরে আছেই তো পড়বো না। কিন্তু খাতার মধ্যে লেখা থাকলে খাতাটা উল্টিয়ে আসলে পড়তে আমাদের জন্য ভালো হয়, সুবিধা হয়। আশা করছি আমাদের প্রত্যেকের লেখা হয়ে গেছে এই ওয়ার্ডগুলো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী কিছু ওয়ার্ডে। এখানে আরো দুইটা ওয়ার্ড আমরা দেখতে পারবো। একটা হচ্ছে ডিপেন্ডেবল, নির্ভরযোগ্য। অনিমকে একটু আনমিউট করছি। অনিম, আপনি কি জানেন বাংলাদেশ ন্যাশনাল টিমে মিস্টার ডিপেন্ডেবল ডাকা হয় কাকে? অনিম জানেন না বাংলাদেশ ন্যাশনাল টিমে মিস্টার ডিপেন্ডেবল ডাকা হয় কাকে? কে বলতে পারবেন? কে বলতে পারবেন যে বাংলাদেশ ন্যাশনাল টিমে, ক্রিকেট টিমের কথা বলছি অবশ্যই, বাংলাদেশ ন্যাশনাল টিমে মিস্টার ডিপেন্ডেবল ডাকা হয় কাকে? মিস্টার ডিপেন্ডেবল উপাধি কার? ও মা, এই দেখি একজনও খেলা টেলা কিচ্ছু দেখে না, তাহা বলতে পারবে? আচ্ছা, তাহা আমি আপনাকে আনমিউট করছি। তাহা বলেন, মিস্টার ডিপেন্ডেবল কার উপাধি? মুশফিকুর রহমান। থ্যাংক ইউ ভেরি মাচ। মুশফিকুর রহমান না, মুশফিকুর রহিম। ওকে, তো মুশফিকের টাইটেল হচ্ছে মিস্টার ডিপেন্ডেবল। ওকে, সো এই ডিপেন্ডেবল মানে হচ্ছে নির্ভরযোগ্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি স্মার্ট। স্মার্ট মানে আমরা আসলে স্মার্টই বলি, বা স্মার্টের ক্ষেত্রে অনেক সময় আমরা বুদ্ধিদীপ্ত, বুদ্ধিমান, এই টাইপের বাংলা ওয়ার্ডও আমরা ব্যবহার করতে পারি। আশা করছি আমাদের লেখা হয়ে গেছে। তবে স্মার্ট, এই ক্ষেত্রে আমরা আসলে স্মার্টটাকে বাংলায় স্মার্ট হিসেবেই ব্যবহার করে থাকি, তবে পাশাপাশি আমরা বুদ্ধিদীপ্ত বা বুদ্ধিমান এটাও ইউজ করতে পারি। আমাদের কি এই পর্যন্ত যতগুলো ওয়ার্ড আমরা দেখেছি, প্রত্যেকটা ওয়ার্ড কি আমাদের লেখা হয়ে গেছে সবার খাতায়? ওকে, প্রত্যেকটা ওয়ার্ড আমাদের লেখা হয়ে গেছে। তাহলে চলুন এবার আমরা কিছু বিশেষ ব্যক্তিবর্গের ছবি দেখি, ফেমাস প্লেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। ইনাকে আমরা অনেকেই চিনি, তাই না? ইনি হচ্ছেন আমাদের সেই বিখ্যাত প্লেয়ার, ব্রাজিলিয়ান দি পেলে। এরপরে চলে যাচ্ছি আরেকজন প্লেয়ার যাকে অনেকেই আপনারা যারা আর্জেন্টিনার সাপোর্ট করেন তারা নিশ্চয়ই এই ব্যক্তিটার অন্ধভক্ত। তার নাম হচ্ছে, যে অনিম অলরেডি হাত দেখিয়েছেন, ইয়েস আমি তার অন্ধভক্ত, দিয়াগো ম্যারাডোনা। এরপর হচ্ছে আমাদের দেশের, আমাদের গল্প, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান, কে? সাকিব আল হাসান, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেয়ার, সারা ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার, ঠিক আছে, যাকে ছাপিয়ে এখন পর্যন্ত কেউ যেতে পারেনি। এরপর হচ্ছে এই যে আরেকজন প্লেয়ার, ব্রায়ান লারা, 400 রানের রেকর্ড টেস্ট ম্যাচে, কেউ ভাঙতে পারবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। সো এরা হচ্ছে, আরো অনেক ফেমাস প্লেয়ার আছে। যদি এই সময়কার ফেমাস প্লেয়ারদের কথা ধরি, লিওনেল মেসি আছে, ক্রিস্টিয়ানো রোনালদো আছে, ঠিক আছে, এরকম আরো অনেক। তারপরে জার্মানির যদি বলি ম্যারিও ক্লোজা, এরকম আরো অনেক ফেমাস প্লেয়ার আছে। তো এতগুলো প্লেয়ারকে তো আনা পসিবল না। সো আমরা হচ্ছে একটু কি বলবো, একটু বিচার বিবেচনা করে আমরা 4 জন প্লেয়ারকে লিস্টে রেখেছি, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যদি বলা যায় আর কি। ওকে, তাহলে চলুন আমরা এবার এই পেলের কিছু সংক্ষিপ্ত কাহিনী আমরা জানার চেষ্টা করি এই ব্যক্তিটার ক্যারিয়ার সম্পর্কে। আচ্ছা, আপনাদের বইয়ের 77, 78 পেজ আপনারা পেয়ে যাবেন সবাই এই পেলের ক্যারিয়ারটা। দেখুন কি লেখা আছে, পেলে ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবল প্লেয়ার্স অফ অল টাইম। যেটা আমি একদম প্রথমেই বলেছিলাম যে পেলেকে কি বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় বলা হয়ে থাকে। ইন 1999 সালে হি ওয়াজ ভোটেড ফুটবল প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি বাই দ্য IFFHS। এই IFFHS একটা সংগঠন, এই সংগঠনটার দ্বারা সে কি হয় দেখেন, ফুটবল প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি, শতাব্দীর সেরা ফুটবল খেলোয়াড় নির্বাচিত হয়। এই সৌভাগ্য কয়জনের আছে বলেন, যে শতাব্দীর একটা সেঞ্চুরির ফুটবল প্লেয়ার, মানে ফুটবল খেলোয়াড়, দ্য কিং অফ ফুটবল যাকে বলা হয়ে থাকে, সেই হচ্ছে পেলে। IFFHS stands for International Federation of Football History and Statistics। এইটা আপনারা সবাই একটু আপনাদের বইয়ের মধ্যে আন্ডারলাইন করে রাখবেন। যদি আমাদের এমসিকিউতে প্যাসেজের নিচে যে 8টা এমসিকিউ থাকে, ওখানে যদি আমাদের দিয়ে দেয় যে IFFHS এটার ফুল মিনিংটা কি, তখন কিন্তু আমাদের এই ফুল মিনিংটাকে অ্যানসার করতে হবে। এটার ফুল মিনিংটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ওকে, ইন 1999 দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, বা যেটাকে আমরা বলে থাকি IOC,
হ্যাঁ, যার সংক্ষিপ্ত ফর্মটা হচ্ছে আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি পেলেকে একটা উপাধি দেয়, সেই উপাধিটা হচ্ছে অ্যাথলেট অফ দ্য কান্ট্রি। এটাও আমরা একটু বইয়ের মধ্যে আন্ডারলাইন করে রাখবো যে পেলেকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কোন উপাধিটা আসলে দিয়েছিল, তাকে টাইটেলটা দিয়েছিল অ্যাথলেট অফ দ্য কান্ট্রি। কারণ এগুলো সবগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ইভেন আমাদের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আমাদের যে কোশ্চেন অ্যান্সার আসে সেখানে আমাদের কিন্তু বলতে পারে যে পেলেকে কত সালে অলিম্পিক কমিটি অ্যাথলেট অফ দ্য কান্ট্রি ঘোষণা করে, অথবা পেলেকে 1999 সালে কোন প্রতিষ্ঠান অ্যাথলেট অফ দ্য কান্ট্রি ঘোষণা করে, বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কোন উপাধি দেয়। দেখুন, একটা লাইন থেকে কিন্তু 3টা প্রশ্ন দাঁড়িয়ে গেল, তাই না? সো এই লাইনগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করছি এ পর্যন্ত আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি, লাইনগুলো সবাই আমরা বইয়ের মধ্যে দাগিয়ে নিয়েছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমাকে ফারহা হাফিজা বই দেখাচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার পরবর্তী অংশটার দিকে একটু দেখি। দেখুন পরবর্তী অংশে কি লেখা আছে, ইন হিজ ক্যারিয়ার হি স্কোরড মোর দ্যান 1200 গোলস। ওরে বাবা, দেখেই তো একদম গাটা শিউরে উঠছে। তার ক্যারিয়ারে 1200 গোল করেছে। আর যখন মনে করেন আগে যখন স্কুল কলেজ লাইফে ফুটবল খেলতাম, একটা গোল দিতেই মনে করেন জান পুরো বের হয়ে যেত, গোল কেন দিতে পারছি না, গোল কেন দিতে পারছি না, ম্যাচটা কি হেরে যাবো শেষ পর্যন্ত। আর এই ব্যক্তি তার সারা ক্যারিয়ারে 1200 গোল করেছেন। চিন্তা করে দেখুন, কেন তাকে কিং অফ ফুটবল বলা হবে না? Thus, he had become the top scorer of all time. In his own country, Brazil, Pele is a national hero. Okay, এবার আমাদের একটা প্রশ্ন রয়েছে, এই পেলের পাশাপাশি এইরকম একটা ন্যাশনাল হিরো খেলাধুলার জগতে আমাদের বাংলাদেশেও আছে, নামটা কি? খুবই কমন নাম, না পারলে কিন্তু হবে না। এই পেলের মতো, পেলে যেমন ব্রাজিলের ন্যাশনাল হিরো, আমাদের বাংলাদেশ টিমের একটা প্লেয়ার আছে যাকেও আমরা বলে থাকি হি ইজ আ ন্যাশনাল হিরো অফ বাংলাদেশ ক্রিকেট, এবং যার উপাধিটা হচ্ছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। আর তাহা অলরেডি হাত তুলে ফেলেছে, তানজিলা হাত তুলেছে। আমরা তানজিলার কাছে যাচ্ছি। তানজিলা বলেন, কে সেই ন্যাশনাল হিরো? সালাউদ্দিন। আমি ক্রিকেটের কথা বলেছি। হ্যাঁ, ফুটবলে সালাউদ্দিন ঠিক আছে, ফুটবলে ন্যাশনাল হিরো আমরা সালাউদ্দিনকে বলতেই পারি, কিন্তু ক্রিকেটে কে হবে? ক্রিকেটেরটা কে বলতে পারি? আচ্ছা, তাহাকে একটু আনমিউট করছি। তাহা, আপনি প্রথমে হাত তুলেছিলেন, বলতে পারবেন না? স্যার অ্যাকচুয়ালি আমি ফুটবলেরটা মনে করেছিলাম। আচ্ছা, ফুটবল আমি ক্রিকেটে বলেছি। বাংলাদেশ ক্রিকেটের আচ্ছা, অনিম হাত তুলেছে। ওকে ফাইন, অনিম বলেন দেখি। মাশরাফি। ওরে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের বাংলাদেশের এই ক্রিকেটের ন্যাশনাল হিরো হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, যার টাইটেলটা হচ্ছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, যার জন্য আজকে বাংলাদেশ টিম এই পর্যন্ত এসেছে। ওকে, সো সেরকম ভাবে দেখুন, এই পেলেকেও কিন্তু তার যে দেশ আছে ব্রাজিল, এই ব্রাজিলে তাকে বলা হয়ে থাকে কি, তাকে ন্যাশনাল হিরো বা জাতীয় হিরোর উপাধি, জাতীয় নায়কের উপাধি তাকে দেওয়া হয়। পিপল কল হিম। এবার দেখুন, এই যে আমাদের দেশে যেমন আমরা মাশরাফিকে বলে থাকি সর্বকালের সেরা অধিনায়ক, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, এই ধরনের উপাধি যেমন আমাদের মাশরাফিরও আছে, তেমনি ভাবে এই পেলেরও কিন্তু তার নিজের দেশে একটা উপাধি আছে, যাকে মানুষরা বলে থাকে কিং অফ ফুটবল, যেটা আমি বারবার কিছুক্ষণ আগে পর্যন্ত উচ্চারণ করছিলাম। পেলে ইজ দ্য কিং অফ ফুটবল, তিনি হচ্ছেন ফুটবলের রাজা। ঠিক আছে, তারপরে দেখুন আরো বলে, শুধু কিং অফ ফুটবল যে বলে তা না, কিং অফ ফুটবল, দ্য কিং পেলে, অর সিম্পলি দ্য কিং। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই দ্য কিং কথাটা। নাম বলার দরকার কি, শুধু বলবো রাজা, দ্য কিং। দ্য কিং বললেই বুঝে যাবে যে আসলে কাকে বলা হচ্ছে কথাটা, তাই না? ওকে, এরপর দেখুন, হি ইজ দ্য অল টাইম লিডিং স্কোরার অফ দ্য ব্রাজিলিয়ান ন্যাশনাল টিম। এটা একদম মানতেই হবে, ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমের সর্বকালের সবসময় কি একজন লিডিং স্কোরারের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন সব সময়ের জন্য। তিনি হচ্ছেন পেলে, এবং তার আরেকটা খুব গুরুত্বপূর্ণ অবদান আছে, যেটা আমাদের যারা ফুটবল প্লেয়ার আছেন বা ক্রিকেট প্লেয়ার আছেন, প্রত্যেকে ওয়ার্ল্ড কাপ খেলেন এবং প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে, ঠিক আছে, যে আমার ওয়ার্ল্ড কাপটা আমি জিতবো, ওয়ার্ল্ড কাপটা আমি ঘরের মাটিতে তুলবো। হ্যাঁ, বাট পেলের একটা সুন্দর স্মৃতি আছে, সেটা আমরা দেখি। দেখুন, এটার ভাগ্য আসলে সবার কপালে জোটে না। সেটা হচ্ছে, হি ইজ দ্য অনলি ফুটবলার টু বি পার্ট অফ 3 ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াড। আসলে আমরা জানি যে আমাদের ফুটবল বা ক্রিকেট যেখানেই হোক, যেহেতু আমাদের 4 বছর পর পর অনুষ্ঠিত হয়,
সো আমাদের এই বয়সকালীন সময়ে বা বয়স থাকাকালীন সময়ে আমরা ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু 3টার বেশি ওয়ার্ল্ড কাপ খেলতে পারি না। যদি ভাগ্য খুব বেশি ভালো হয় তাহলে হয়তো বা 4টা ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে পারি হাইয়েস্ট, কিন্তু 3টা ওয়ার্ল্ড কাপের বেশি আমরা কিন্তু খেলতে পারি না। দেখুন পেলে হচ্ছে এমন একজন প্লেয়ার যিনি কিনা 3টা ওয়ার্ল্ড কাপ, আমরা জানি ব্রাজিল 5বার ওয়ার্ল্ড কাপ জিতেছে, তার মধ্যে 3টা ওয়ার্ল্ড কাপের উইনিং স্কোয়াড বা উইনিং দলেই কিন্তু এই পেলে ছিল। এই সৌভাগ্য কয়জনের হয় বলেন, যে একটা প্লেয়ার সে যখন প্লেয়ার হিসেবে খেলেছে তার সময়ে তার দল পরপর 3বার কাপ নিয়েছে, এবং পরপর 3বার যখন কাপ নিয়েছে ওই 3টা স্কোয়াডেই সেই ব্যক্তিরা ছিল। এই সৌভাগ্য আসলে সবার ভাগ্যে হয় না। তো পেলে হচ্ছে সেই ভাগ্যবান ব্যক্তি যিনি ব্রাজিল যখন 3বার ওয়ার্ল্ড কাপ জেতে পরপর টানা 3টা, এই টানা 3টা ওয়ার্ল্ড কাপের যে উইনিং কম্বিনেশন বা উইনিং স্কোয়াড, সেই উইনিং স্কোয়াডের মধ্যে কিন্তু এই পেলে ছিলেন। ওকে, the player in the world to have 3 World Cup winning medals, এবং আমরা জানি যে ওয়ার্ল্ড কাপের সময় হচ্ছে আমাদের যখন খেলা শেষ হয়ে যায়, ফাইনাল যখন শেষ হয়, তখন হচ্ছে আমাদের যে উইনিং টিম আর যে রানার্স আপ টিম থাকে তাদেরকে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু একটা করে মেডেল পরানো হয়। একটা হচ্ছে উইনিং মেডেল যারা হচ্ছে উইনিং টিমের থাকে, হ্যাঁ, সেই উইনিং টিমের প্রত্যেকটা প্লেয়ারকে উইনিং মেডেল পরানো হয়, এবং যারা রানার্স আপ টিমে থাকে, যারা হচ্ছে রানার্স আপ হয়, তাদেরকে রানার্স আপ মেডেল পরানো হয়। তেমনি ভাবে এই পেলের কাছে কিন্তু 3টা ওয়ার্ল্ড কাপ উইনিং মেডেল আছে, ঠিক আছে। সো যেটা হচ্ছে পেলের জীবনের সবচেয়ে বড় স্মৃতি, হ্যাঁ, যে 3টা ওয়ার্ল্ড কাপ আমার হাত ধরে এসেছে, আমি আমার দেশকে 3টা ওয়ার্ল্ড কাপ দিয়েছি, 3টা ওয়ার্ল্ড কাপ মেডেল আমার কাছে আছে, 3টা ওয়ার্ল্ড কাপের উইনিং কম্বিনেশনে আমি আছি, আর কি লাগে, ঠিক আছে, আর কিচ্ছু লাগে না। আর 1200 গোল টোল এগুলো তো বাদই দিলাম, তাই না? ওকে, সো আশা করছি আমরা খুব সুন্দরভাবে মজা করে আজকে এই পড়াটা পড়তে পেরেছি। কি আমাদের কি সবার ভালো লেগেছে? ওকে, নেক্সট ক্লাসে আমরা দিয়াগো ম্যারাডোনা পড়বো। যারা আর্জেন্টিনার সাপোর্ট করেন চিন্তার কোনো কারণ নেই, আমরা নেক্সট ক্লাসে দিয়াগো ম্যারাডোনাকে নিয়ে পড়বো। তিনিও হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, ঠিক আছে। আমরা তাহলে এবার একটু যতটুকু পড়লাম তার উপর আমরা কি বুঝেছি না বুঝেছি একটা পোল খেলি। পোলটা হচ্ছে ট্রু ফলসের উপর। দেখুন আমরা পোলটা অলরেডি জেনারেট করে দিয়েছি, আপনারা অ্যানসার দেওয়া স্টার্ট করুন। ইন 1999 পেলে ওয়াজ ভোটেড ফুটবল প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি বাই IOC, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা কি সে ফুটবল প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি হয়েছিল নাকি অন্য কোনো কমিটি দ্বারা হয়েছিল? ট্রু হবে না ফলস হবে? ইন দ্য সেম ইয়ার পেলে ওয়াজ অনার্ড অ্যাজ দ্য অ্যাথলেট অফ দ্য সেঞ্চুরি। ওকে ওকে, আপনারা অলরেডি অ্যানসার দিয়ে দিয়েছেন। ওকে, আমি 100% করে অ্যানসার পেয়ে যাচ্ছি। প্রত্যেকের কনফিউশন কেন প্রথম উত্তরটা নিয়ে এবং সেকেন্ড অ্যানসারটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হচ্ছে? এত কনফিউশন তো হওয়ার কথা না, কারণ অলরেডি আমরা পড়েছি বিষয়গুলো। ওকে, তারপরও আমি এই পোলটাকে একটু এন্ড করে দিচ্ছি। এন্ড করে আমরা একটু রেজাল্টটা শেয়ার করি, তাহলেই বেসিক্যালি বোঝা যাবে। ওকে, দেখুন আপনারা হচ্ছে 71% প্রথমটার অ্যান্সার দিয়েছেন ট্রু, আর 29% অ্যান্সার দিয়েছেন ফলস। যারা আসলে কম পার্সেন্ট মানুষ বা কম পার্সেন্ট স্টুডেন্ট আপনারা যারা ফলস অ্যান্সার দিয়েছেন তাদেরটাই কারেক্ট। কারণ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা হচ্ছে সে ফুটবল প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি এই ইয়াটা পায়নি, সে এই উপাধিটা পেয়েছিল হচ্ছে IFFHS এই অর্গানাইজেশনটার মাধ্যমে, আর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মাধ্যমে সে পেয়েছিল হচ্ছে অ্যাথলেট অফ দ্য সেঞ্চুরি। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 2 নম্বরটার অ্যান্সার হবে ট্রু, এবং 3 নম্বরটা যেটা আছে হি ইজ ওয়ান অফ দ্য টপ স্কোরার অফ দ্য ফুটবল ওয়ার্ল্ড উইথ মোর দ্যান 1000 গোলস, এটা ডেফিনেটলি ফলস হবে, কারণ তিনি কিন্তু 1200 গোল করেছিলেন। সো আমি এখানে 200 গোল কম দিয়েছি। সো এখানে যারা আপনারা ট্রু দিয়েছেন 6%, সো আপনারা এটাকে কারেক্ট করে নেবেন। এটা ফলস হবে, কারণ তিনি তার ক্যারিয়ারে 1200 গোল করেছিলেন এবং 1200 গোল করেই কিন্তু তিনি আসলে স্পটলাইটে আসেন। তো আশা করছি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আমাদের একটা ছোট্ট বাড়ির কাজ থাকবে, আমরা সবাই একটু বাড়ির কাজটা স্ক্রিনশট দিয়ে নিব বা ছবি তুলে নিব, অথবা আমরা খাতায়ও কিন্তু লিখে নিতে পারি। 2টা প্রশ্ন, হাউ মেনি গোলস ডিড হি স্কোর ইন হিজ ক্যারিয়ার?
When did Pele get recognition as athlete of the country? সো এই দুইটা প্রশ্ন আমরা সবাই একটু স্ক্রিনশট বা মোবাইলে ছবি তুলে নিব যাতে করে আমাদের বাসায় হোমওয়ার্কটা করতে সুবিধা হয়। ওকে ফাইন, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ আছে। নেক্সট ক্লাসে মিস আপনাদের সাথে জানিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আমরা আগামীকাল সবাই একটু প্রত্যেকের প্যারেন্টসকে সাথে নিয়ে বসবো। ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। এটা স্কুলের মতো প্যারেন্টস কল হচ্ছে না যে রেজাল্ট খারাপ করেছি টিচার প্যারেন্টসকে কল করছে, না জানে কি নাকি টিচার বলে ফেলে। একদমই টেনশনের কারণ নেই। আমরা একটু আপনাদের প্যারেন্টসদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো আগামীকাল। সো আমরা প্রত্যেকেই যখন আগামীকাল ক্লাসে বসবো আমরা কিন্তু প্যারেন্টসদেরকে নিয়ে বসতে ভুলবো না, মনে থাকবে সবার। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমাদের নেক্সট ক্লাসে আমাদের যে টিচার আসছেন উনি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? ফারা আমাকে আগেই বই দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমিও ভালো আছি। ওকে, স্যার কি বলেছে আমরা সবাই মনে আছে তো? তা কি বলেছে? এটা কিন্তু নোটিস কি আগামীকাল আমাদের প্যারেন্টস মিটিং হবে। কি আগামীকাল 2রা জুলাই দুপুর 2টা বাজে সপ্তম শ্রেণীর প্যারেন্টস মিটিং হবে, একটু অত্যাধুনিক ভাবে। কিভাবে? অনলাইনের মাধ্যমে, রাইট? ওকে, ভয়ের কোনো কারণ নাই, যেটা স্যার আগেই বলবো। আমরা কোনো কমপ্লেন দিব না আপনাদের নামে, আপনারা খুবই ভালো বাচ্চা, আশা করি আপনারা সামনে আরো ভালো করবেন। ওকে, তো এই মুহূর্তে এখন আমাকে যারা আপনারা শুনছেন, যারা পার্টিসিপেন্টরা আছেন এবং লাইভে যারা আমাকে জয়েন করেছেন, তাদের সবাইকে আমাদের ঘরে বসে শিক্ষা কার্যক্রমে আন্তরিক শুভেচ্ছা। আমি কাশফি আহমেদ আছি আপনাদের সাথে। তাহলে আমরা এবার চলে যেতে পারি কোথায়? আমাদের পড়াশোনায়। ওকে, তার আগে আমি আপনাদের সাথে একটি স্ক্রিন শেয়ার করব, আপনারা আমাকে বলবেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি আমরা কোন চ্যাপ্টারটা আজকে পড়তে যাচ্ছি? জানি? হ্যাঁ, আমরা সবাই জানি। আমরা যেটা পড়ছিলাম কালকে, বাংলাদেশের জলবায়ু, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, যেটা ছিল গত ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে বাংলাদেশে জলবায়ুর যে পরিবর্তনের যে কারণগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই তো? রাইট। তারপরে হচ্ছে কোন দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব কি কি বিষয়ের উপর নির্ভর করছে আমরা সেটা নিয়েও জেনেছিলাম। আর আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম হচ্ছে গ্রিন হাউস নিয়ে। আর যেহেতু আমরা গত ক্লাসে খুব একটা সময় পাইনি, আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমরা গ্রিন হাউস নিয়ে বাকিটা আলোচনা করব, রাইট? ওকে, গ্রিন হাউস মানে কি? একটা সবুজ ঘর, যে একটা ঘর আছে, ঘরের কালার হচ্ছে সবুজ কালার, ওইটাই গ্রিন হাউস। যেমন আমার পিছনের দেয়ালটা হচ্ছে হোয়াইট কালার, তাহলে কি আমি হোয়াইট হাউসে থাকি? আমেরিকার হোয়াইট হাউসে? নো, সেটা না। গ্রিন হাউসের কি আছে? গ্রিন হাউসের একটি সংজ্ঞা আছে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে দিচ্ছি আসলে গ্রিন হাউসটা কি। কিন্তু এটা কিন্তু সত্যি কথা যে সবুজ ঘরটাকে কি বলা হয়? গ্রিন হাউস বলা হয়। কিন্তু ঘরটা আসলে সবুজ কেন? গ্রিন হাউস কিসের তৈরি? গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি, ঠিক আছে? স্বচ্ছ কাচ বা গ্লাসের তৈরি, কিন্তু তারপরও এর নাম গ্রিন হাউস কেন? আচ্ছা, সেটা আমি বলি যে পৃথিবীর কিছু কিছু শীত প্রধান উন্নত দেশে, বিশেষ করে শীত প্রধান উন্নত দেশগুলোতে কি করা হয়? শাকসবজি উৎপাদনের জন্য বিশেষ এক ধরনের কাচের ঘর তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে? যেহেতু আমরা কি জানি শীত প্রধান দেশগুলোতে কিন্তু, যেমন আমাদের দেশে দেখবে বর্ষাকাল বা গ্রীষ্মকালে শাকসবজি প্রচুর পরিমাণে চাষ করা হয়, তাই না? আল্লাহর রহমতে আমাদের কিন্তু অভাব হয় না। কিন্তু শীত প্রধান দেশের জমিটা কি শাকসবজির জন্য অতটা উর্বর না বা অনুর্বর, সেক্ষেত্রে তারা কি করছে? সেক্ষেত্রে তারা কৃত্রিম ভাবে একটা ঘর তৈরি করছে, সেই ঘরে তারা এই ধরনের শাকসবজি উৎপাদনের জন্য ব্যবহার করছে। এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে তাদের তো সুবিধা হচ্ছে, কিন্তু পরিবেশের উপর এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। খেয়াল করবে কালকে আমরা বলেছিলাম যে গ্রিন হাউস কিসের সমন্বয়ে গঠিত? গ্রিন হাউস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন এবং নাইট্রাস অক্সাইডের কি সমন্বয়ে গঠিত। এখন বলতো কার্বন ডাই অক্সাইড এটা কোথা থেকে আসে? অবশ্যই আমরা কি জানি, গাছ কি করছে? গাছ কিন্তু কার্বন ডাই অক্সাইড নিয়ে নিচ্ছে, আর আমরা কি করছি? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, তাই তো?
ওকে, তারপরে চলে আসি মিথেন। মিথেন হচ্ছে গিয়ে এক ধরনের প্রাকৃতিক গ্যাস, যেটা কিন্তু আমরা আলোচনা করেছি অলরেডি। সেটা সাধারণত জৈব সারও হতে পারে। তারপর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। তোমরা রেফ্রিজারেটরে যে ব্যাটারি গুলা থাকে না, বা ফ্রিজের পিছনে অনেক সময় দেখবে লেখা আছে সিএফসি, এটার মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, তাহলে এই ক্লোরোফ্লোরোকার্বনের উৎস হচ্ছে কোথায়? রেফ্রিজারেটর। তারপরে অ্যারোসোল বা স্প্রেতে যে গ্যাসটা স্প্রে করলে যে গ্যাসটা বের হচ্ছে, সেটা হচ্ছে কি? ক্লোরোফ্লোরোকার্বন। আরেকটি গ্যাসের কথা বলেছি, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডের উৎস হচ্ছে বন, ঘাস, সমুদ্র, মাটি, জৈব সার, জৈব জ্বালানি ইত্যাদি। তাহলে চলো আমরা দেখি যে এই যে গ্রিন হাউস, আপাত দৃষ্টিতে দেখতে তো মনে হচ্ছে এটা খুব ভালো একটা জিনিস, যে এরকম একটা কাছের ঘরে শীত প্রধান দেশগুলা শাকসবজি উৎপাদন করছে, এতে আবার খারাপের কি আছে? চলো দেখি পরিবেশের প্রভাব কতটুকু। ওকে, এখানে এই ছবিটি কি আমরা সবাই দেখতে পাচ্ছি? দেখতে পেলে একটু হাত তুলবো বা হ্যান্ড রেজ করি, থামস আপ দেখায়। ওকে, আচ্ছা, এখানে কি লেখা? Some sunlight that hits the earth is reflected, some becomes heat. আর এটা কি দেখাচ্ছে? CO2 and other gases বলতে এখানে মিথেন, তারপরে নাইট্রাস, তারপরে সিএফসি, এগুলোকে বোঝানো হয়েছে। In the atmosphere trap heat, keeping the earth warm. তারা কি করছে জানো? তারা এই যে সূর্য থেকে যে হিট গুলা থাকছে, এটাকে ধরে রাখছে। ঠিক আছে, এটাকে ধরে রাখছে এবং এই পুরো পৃথিবীটাকে কি করছে? গরম করে ফেলছে, যেটাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং। এই যে এখানে দেখো আমার কার্সারটা যেখানে আছে, যে সাম সানলাইট দ্যাট হিটস দ্য আর্থ, মানে সূর্য রশ্মি কি করছে? পৃথিবীতে আসছে, কিন্তু কিছু কিছু জিনিস বা রশ্মি তাপমাত্রা সেটা কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? একটা ব্যালেন্স থাকছে, যে কিছু আসছে, কিছু আবার কি হচ্ছে? প্রাকৃতিক ভাবে ফেরত যাচ্ছে স্পেসে। কিন্তু এই যে গ্রিন হাউসের ফলে এই যে কাঁচের জিনিসটা কি করছে? এই কাঁচের জিনিসগুলা থেকে যে গ্যাস গুলা বের হচ্ছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, তারা এই হিটটা বা গরমটা ধরে রাখছে। যার কারণে কি হচ্ছে? যার কারণে পৃথিবী কিন্তু গরম হয়ে যাচ্ছে। এর ফলে কি কি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে আমরা একটু দেখি। ওকে, এর ফলে কি হচ্ছে দেখো, এই যে কালো ধোঁয়া যে উৎপন্ন হচ্ছে বা কার্বন ডাই অক্সাইড কি করছে? পুরা বায়ুটাকে দূষিত করে ফেলছে, তাই না? বায়ুটাকে পুরো দূষিত করে ফেলছে। এবং এর প্রভাব কোথায় পড়ছে? এর প্রভাব পড়ছে আমাদের জলবায়ুতে। ওই যে প্রথমে আমরা দেখছিলাম যে জলবায়ু পরিবর্তনের ফলে কি কি প্রভাব পড়েছে, আমরা ছবির মাধ্যমে কিন্তু দেখিয়েছিলাম, রাইট? তাহলে কি করতে হবে? আমরা কিন্তু এর মধ্যে জেনে গেলাম যে গ্রিন হাউসটা কি, আর গ্রিন হাউসের যে ইফেক্টটা সেগুলা কি। তোমরা একটু বইয়ে চলে আসো, পেজ নাম্বার 64। খেয়াল করো এখানে কি লেখা আছে দেখো। আগের তুলনায়, সেকেন্ড লাস্ট প্যারার যে উপরে 2 লাইন, সেখান থেকে বলছি আমি। আগের তুলনায় বর্তমানে কি হচ্ছে? বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস সঞ্চারের পরিমাণ বহু গুণ বেড়ে গেছে। এর থেকে আমরা সহজেই জলবায়ু পরিবর্তনের বিপদটা বুঝতে পারি। তারপরে কি লেখা দেখো, পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণগুলো প্রায় একই। তবে পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো যে পরিমাণ জ্বালানি ব্যবহার করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো কিন্তু ততটা ব্যবহার করছে না। কিন্তু কি হচ্ছে? সেদিক থেকে জলবায়ু পরিবর্তন বা পরিবেশের বিপর্যয়ের জন্য উন্নত দেশগুলি কিন্তু দায়ী। কিন্তু দেখো, উন্নত দেশগুলো দায়ী হলে কি হবে? প্রভাব কি শুধু উন্নত দেশগুলোর উপর পড়ছে, আমাদের উপর কি পড়ছে না? অবশ্যই। তাহলে এটা দেখো, এটার প্রভাবটা কিন্তু আসলে সবার উপরই পড়ছে, আমাদের দেশের উপরও পড়ছে। এখন চিন্তা করো, এই যে ইফেক্টটা কমানোর জন্য কি করা যায়? আসলে কি, এটা তো প্রাকৃতিক ভাবে হচ্ছে, আমাদের হাতেও কিন্তু এটা নাই। কিন্তু তারপরও চাইলে আমরা এটার কিছুটা হলেও কি করতে পারি? ক্ষতি সাধন রোধ করতে পারি। একটু খেয়াল করবে, ছবিগুলা কি খুব সুন্দর লাগছে না দেখতে? ছবিগুলো যে খুব বনাঞ্চলের ছবি দেখছি আমরা। তারপরে হচ্ছে দ্বিতীয় ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কি? গাছের ছবি বা বন, সাথে আবার কি আছে? একটু ওয়াটারফলও কিন্তু সাথে যোগ হয়েছে। এখন দেখো, একটি দেশের কত পার্সেন্ট বা কতটুকু আসলে বন থাকা উচিত, মানে একটি দেশের মোট আয়তনের কত ভাগ বন আসলে থাকা উচিত? কারা কারা আমরা জানি? একটু হাত তুলি।
ওকে, আমাকে অনেকেই বলছে জানি, কয়েকজন বলছে জানি না, না জানলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি একটু রাজিয়ার কাছে চলে যাচ্ছি। রাজিয়াও হাত তুলেছে। হ্যাঁ রাজিয়া, তুমি আমাকে বলো যে একটি দেশের মোট আয়তনের কতটুকু বন থাকা উচিত? 25 ভাগ। সরি, বুঝিনি। শতকরা 25 ভাগ। না হয়নি। আচ্ছা, আমি তাহলে চলে যাচ্ছি এবার তানজিলার কাছে। তানজিলা, আমি তোমাকে আনমিউট করেছি। তোমার কাছে একটা নোটিফিকেশন গেছে, তানজিলা একটু দেখবে। 25%। হ্যাঁ 25%। তানজিলার সাথে কারা আমরা একমত? রাইট, একটি দেশের মোট আয়তনের, অনেকেই একমত দিচ্ছে, ঠিক আছে। একটি দেশের মোট আয়তনের আমাদের হচ্ছে গিয়ে 25 ভাগ কি থাকতে হবে? বন থাকতে হবে। তাহলে দেখি বাংলাদেশের ক্ষেত্রে এর অবস্থান কোথায়। স্ক্রিনটা দেখা গেলে আমাকে থামস আপ দেখাবে। গ্রেট, আমরা জানলাম যে একটি দেশের মোট আয়তনের 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। তোমরা এই লাইনটা নোট করে দিবে। কিন্তু বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় এর উল্টো চিত্র। সেখানে কি আছে? বাংলাদেশের বনভূমির পরিমাণ হচ্ছে 17 ভাগ। তাহলে দেখো এখানে কত ভাগ কম আছে? 8 ভাগ, রাইট? আমরা কিন্তু অলরেডি কোথায় আছি? প্রায় বিপদ সীমার কাছাকাছি আছি। এই যে আমাদের দেশে যে বনাঞ্চলের পরিমাণ কম, তাছাড়া কি হচ্ছে, জনসংখ্যা কিন্তু দিন দিন কমছে, তাই না? কমছে না, জনসংখ্যা কি হচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণ করার জন্য তাদের যে ঘর বাড়ি বলো বা আসবাবপত্র তৈরির জন্য, তার এই ইফেক্টটা, প্রভাবটা কোথায় পড়ছে? গাছগাছালিতে বা বনাঞ্চলের উপরে, রাইট? আমরা আমাদের চাহিদা পূরণ করার জন্য কি করছি? আমরা আমাদের চাহিদা পূরণ করার জন্য বনের যে গাছগুলো আছে সেগুলো কি করছি? সেগুলো কেটে ফেলছি, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে দেখবে যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকাংশে কি হচ্ছে, কমে যাচ্ছে। ওকে, তানজিলা তোমাকে আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ ওকে, আচ্ছা, মিউট করে দিলাম। তাহলে কি হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু লক্ষ্য করে দেখবে আগে বর্ষাকালে যেই পরিমাণ বৃষ্টিপাত হতো, এখন কি হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে গেছে না? বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে গেছে। তারপর কি হচ্ছে, এর ফলে জমির যে উর্বরতা, জমির উর্বরতাও কিন্তু অনেক অংশে কমে গেছে। আর এগুলোর জন্য প্রধান দায়ী কে? প্রথমেই তো আমরা বলেছি যে গ্রিন হাউস ইফেক্টটা প্রভাব ফেলছে। তারপরে হচ্ছে এই যে আমাদের স্বল্প বনাঞ্চল, ঠিক আছে, যেখানে 25 ভাগ বা তার বেশি থাকার কথা, বাংলাদেশে আছে কত? 17 ভাগ। খেয়াল করে দেখবে ইদানিং কিন্তু গরম একটু বেশিই লাগে, তাই না? কারণ কি, এই যে বনাঞ্চলে যেমন কার্বন ডাই অক্সাইড কার প্রধান খাদ্য বা উপাদান? গাছের। গাছই যেখানে নাই, গাছের সংখ্যাই যেখানে কম, তাহলে এই যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডটা কি করছে, এই যে আবহাওয়া বা এই যে জলবায়ু সেটাকে গরম করে রাখছে, ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, তোমাদের জন্য আমার কাছে একটু পোল আছে। তোমাদের কাছে দুটো কোশ্চেন আছে ছোট ছোট, এই প্রশ্ন দুইটার উত্তর আমাকে দিবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের আয়তনের কত ভাগ বন আর গ্রিন হাউস কোন কোন গ্যাসের সমন্বয়ে গঠিত? এই দুইটা প্রশ্নের উত্তর আমি চাইবো তোমরা খাতায় লিখে দেখাও আমাকে। সরি। আর এর মধ্যে যারা আমাকে লাইভে জয়েন করেছো, তোমরা আমাদের সাথে লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে একসাথে থাকবে। দুটো ছোট ছোট প্রশ্ন আমি দিয়েছি, বাংলাদেশের আয়তনের কত ভাগ বন আর গ্রিন হাউস কোন কোন গ্যাসের সমন্বয়ে গঠিত? দুটো প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের কাছ থেকে নিয়ে নিব। আর লাইভে যারা আছো তোমরাও চাইলে কমেন্ট করে উত্তরগুলো আমাকে জানিয়ে দিতে পারো। ওকে, আমি দেখছি অনেকের লেখা শেষ, অনেকে আমাকে খাতাও দেখাচ্ছে। রাকেশের হয়ে গেছে, এদিকে তাহারও হয়ে গেছে লেখা। তাহসিন বাবা বসে আছো কেন, লিখো। হ্যাঁ, তাহসিন আবার লেখা শুরু করেছে। স্বপ্ন লিখছে, ইয়াশা লিখছে। ওকে, রাকেশ খাতা দেখিয়ে দিয়েছে, নাজিবা খাতা দেখাচ্ছে, আব্দুল্লাহ খাতা দেখাচ্ছে, আরশি খাতা দেখাচ্ছে। আমি একটু আব্দুল্লাহর খাতাটা দেখি। ওকে, হ্যাঁ আব্দুল্লাহর খাতাটা আমরা দেখছি। আব্দুল্লাহ উত্তর লিখছে 17 ভাগ। আর দ্বিতীয় প্রশ্ন তো দিচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন এবং নাইট্রাস অক্সাইড। ভেরি গুড আব্দুল্লাহ। এরপরে আমি চলে যাচ্ছি তাহার খাতাটা দেখবো আমি।
তোমার খাতাটা একটু দেখাবে আমাদেরকে। ওকে, 17% CO2 মানে কার্বন ডাই অক্সাইড, CFC, মিথেন, নাইট্রাস অক্সাইড, ETC। ওকে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমাকে অনেকেই খাতা দেখিয়ে দিয়েছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমরা কি জানো আরেকটা গ্যাসের কিন্তু অবদান আছে এই গ্রিন হাউস ইফেক্টে? সেটা কি? সেটা হচ্ছে ওজোন গ্যাস। ঠিক আছে, এটা আবার ওই ওজন নয় যে আমাদের ওয়েট কত হয়েছে 40 কেজি বা 50 কেজি, ওইটা থেকে যদি কোনো গ্যাস উৎপন্ন হয়ে থাকে ওইটা আবার কিন্তু মনে করো না। ঠিক আছে, ওজোন গ্যাস হচ্ছে এটা আলাদাই একটা জিনিস, যেটাকে আমরা বলা থাকি ওজোন স্তর। ঠিক আছে, যেটা হচ্ছে যে স্পেস আমরা যে আকাশে দেখি না, এর উপরে হচ্ছে কি অবস্থান করে এই গ্যাসটা বেশিরভাগ ক্ষেত্রে। তো এই ওজোন স্তর নিয়ে আমরা এই পর্যায়ে আলোচনা করবো না, যেহেতু এটা আমাদের এখনো পাঠ্য বইয়ে নেই। সামনে যখন ওজোন স্তর বা তোমরা বিজ্ঞানে কিন্তু এটা পাবে। ঠিক আছে, যে ওজোন গ্যাসটা কি। তো আমি তোমাদেরকে এইটুকু সাহায্য করতে পারি, যেটা হচ্ছে আমি তোমাদেরকে বলতে পারি যে এই ওজনের উৎসটা কি বা কোথা থেকে এই ওজোন গ্যাসটা আসে। সেটা হচ্ছে প্রাকৃতিক ভাবে সূর্যের আলো দ্বারা অক্সিজেন থেকে সৃষ্টি। মানে এই যে ওজোন গ্যাসটা সেটা সৃষ্টি হয় কোথা থেকে? সেটা হচ্ছে অক্সিজেন থেকে। ক্লিয়ার? আর এটার সাথে কি থাকে? এটার সাথে সূর্যের আলোরও কি থাকে? বিক্রিয়া থাকে। এই ছোট একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে গেলাম। আচ্ছা, তো আমি দেখলাম যে অনেকেরই উত্তর, প্রায় মোটামুটি সবার উত্তর ঠিক হয়েছে। ওকে, গত ক্লাসে আমি তোমাদেরকে শীতকাল নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? আর বলেছিলাম বাসায় ওইটুকু পড়তে। কারা কারা পড়েছেন হাত তোলেন দেখি। অনেকেই দেখছি পড়েছেন। তাহলে আপনারা আমাকে এই দুইটা ছোট্ট প্রশ্নের উত্তর দিবেন। ওকে, আমি পোলটা ক্রিয়েট করে দিচ্ছি, ঝটপট আমরা এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিব। আমরা কেউ বই দেখবো না। প্রথম প্রশ্নটা হচ্ছে শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত থাকে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কোন জায়গায় সবচেয়ে বেশি শীত পড়ে? ওকে, অনেকেই দেখছি ঝটপট করে উত্তর দিয়ে দিচ্ছে, খুব সুন্দর করে। ভেরি গুড। যারা লাইভে আমার সাথে জয়েন করেছো তোমরাও চাইলে উত্তরগুলো দিয়ে দিতে পারো। আমি সবাইকে বলবো আমাদের এই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করতে। তাহলে কি হবে, এই যে আমাদের নতুন সপ্তাহ থেকে নতুন টাইমিং, আমরা সবকিছু সম্পর্কে ইজিলি আপডেটেড থাকতে পারবো। ওকে, আরো কয়েকজনের উত্তর দেওয়া এখনো বাকি। আমি তোমাদেরকে সবাইকে বলবো উত্তর ভুল হোক কোনো সমস্যা নেই, আমরা সবাই পার্টিসিপেট করব। ওকে, আর কয়েক সেকেন্ডের মধ্যে আমি পোলটা এন্ড করে দিব। 3, 2, 1। ওকে, ডান, টাইম আপ। এবার চলো আমরা উত্তরগুলা জেনে নিই। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর ছিল শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত থাকে? উত্তর হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। আর কোন জায়গায় সবচেয়ে বেশি শীত পড়ে? উত্তর হবে ঠাকুরগাঁয়। রাজশাহী না, রাজশাহী কিসের জন্য বিখ্যাত? রাজশাহী কিন্তু আমের জন্য বিখ্যাত, আমরা কি জানি সেটা? তাহলে কি শীতকালে কি আম হয়? আম কি শীতকালের ফল? এই যে কমন সেন্স গুলা কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, আমরা পড়ার পাশাপাশি এই জিনিসগুলো নিয়েও কি করব, একটু চর্চা করব। তাহলে তোমাদেরকে আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দেওয়ার মাধ্যমে আজকে ক্লাসটা এখানেই শেষ করব। হোমওয়ার্কটা একটু তুলে নিবে, যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের বিপর্যয়ের ঘটনাকে বাংলাদেশ সরকারের বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক 90 দশকে প্রণীত ন্যাশনাল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান, যেটাকে বলা হয় NEMAP এ দীর্ঘমেয়াদী সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে তোমাকে আমাকে তো দিবে এই জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝো, আর জলবায়ু পরিবর্তনের কারণে কি কি সমস্যা দেখা দিচ্ছে তার একটি তালিকা তৈরি করো। ওকে, আর যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের নিউ টাইম টেবিল নিয়ে। আমরা জানি আমাদের টাইম টেবিল চেঞ্জ হয়েছে, আমি আবার এটা দিলাম, গতদিন স্যার দিয়েছিল, আবার দেওয়ার কারণ হচ্ছে, কারণ কি আমাদের এখানে অনেক নতুন নতুন পার্টিসিপেন্টরা আছে। তোমরা কি করবে, রুটিনটা তুলে নিবে, তুলে সুন্দর করে তোমরা যেখানে পড়ার টেবিলে বসো সেখানে সুন্দর করে স্টিক করে রাখবে। ঠিক আছে, আর এটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ কালকে তো কথা হবেই প্যারেন্টস মিটিং এ। তো সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।